বন্ধুরা, আজ আমরা যোগ অর্থাৎ যোগের বিষয়ে জানব। যোগ কখন যোগ হয় বা কোন কোন ক্ষেত্রে যোগ হয় তা জানতে হবে। তাহলে প্রশ্নটা লিখে ফেলো। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কখন যোগ হয়? অর্থাৎ যোগ করতে হয়। যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া। কোনো জিনিস বা সংখ্যা বা কোনো কিছু বৃদ্ধি পেলে অর্থাৎ বেড়ে গেলে যোগ হয়। তো লিখে নাও বন্ধুরা। ঠিক যেমন লিখছি তেমন তেমন লিখে নাও। যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া। একটু তাড়াতাড়ি লিখতে হবে। যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া। কোনো জিনিস বা সংখ্যা বা কোনো কিছু, কোনো জিনিস বা সংখ্যা বা কোনো কিছু বৃদ্ধি পেলে অর্থাৎ বেড়ে গেলে যোগ হয়। তাহলে কি হলো? কি বোঝালাম? যোগ মানে যুক্ত হওয়া বা বৃদ্ধি পাওয়া। কোনো জিনিস বা সংখ্যা বা কোনো কিছু বৃদ্ধি পেলে অর্থাৎ বেড়ে গেলে যোগ হয়। একটা জিনিস মনে রাখবে যে বেড়ে যাওয়া, বেড়ে গেলেই যোগ হবে। ধরা যাক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে আজ মোট কতজন ছাত্রছাত্রী এসেছে কিভাবে নির্ণয় করবে? ধরো তোমাদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কতজন করে এসেছে সেটা জেনে মোট কতজন এসেছে, এই যে মোট কতজন এসেছো দুটো শ্রেণী মিলে, সেটা কিভাবে নির্ণয় করবে? তাহলে এক্ষেত্রে দুই ক্লাসের ছাত্রছাত্রী মিলে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে যোগ হবে, কেননা বেড়ে যাওয়া মানেই যোগ বা যুক্ত হওয়া। আচ্ছা, এই কথাটা আমি আবার বলছি। বন্ধুরা, তোমাদের বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে আজ মোট কতজন এসেছো, এইটা কিভাবে নির্ণয় করবে? নির্ণয় করবে এইভাবে যে দুই ক্লাসের, প্রথমে তোমরা চিন্তা করবে যে দুই ক্লাসের ছাত্রছাত্রী মিলে সংখ্যাটা বাড়বে না কমবে। তোমরা বললে বাড়বে, তাহলে বাড়বে মানেই যোগ হবে, কেননা
বেড়ে যাওয়া মানেই যোগ বা যুক্ত হওয়া। আচ্ছা, এবার তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি। বাগানে 5টি আম গাছে যথাক্রমে, লিখে ফেলো তাড়াতাড়ি করে। বাগানে 5টি আম গাছে যথাক্রমে 75, 100, 112, 140 ও 150টি আম ফলেছে। মোট কতগুলো আম ফলেছে? অর্থাৎ বাগানে মোট কতগুলো আম ফলেছে? মোট কতগুলো আম ফলেছে? তাহলে প্রশ্নটা আবার বলি। বাগানে 5টি আম গাছে যথাক্রমে 75, 100, 112, 140 ও 150টি আম ফলেছে। মোট কতগুলো আম ফলেছে? বাগানের আম গাছগুলোতে মোট কতগুলো আম ফলেছে? আচ্ছা, তাহলে বলো তো যে এক্ষেত্রে মোট আম বললে আমের সংখ্যা বা পরিমাণ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে, কারণ 5টি গাছের আম যদি একসঙ্গে করা হয় বা একত্রিত করা হয় বা একটা জায়গায় রাখা হয়, তাহলে সেই আমের সংখ্যা বা আমের পরিমাণ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তো বেড়ে যাবে মানেই যোগ হবে। তাহলে আমরা এবার যোগ করি। তোমরা যেমন করে পর পর উপর থেকে নিচে সাজিয়ে যোগ করো, তেমন করে লিখে ফেলো। 75, 100, ডান দিক সোজা রাখবে, মানে ডান দিক লেভেল হবে। 112, এই দেখো আমি ডান দিক লেভেল করে লিখছি। 140, 150, ঠিক আছে? তাহলে 5টি গাছের আম আমি এক জায়গায় করলাম। তো মোট আম বললে মানে আমগুলোকে আমি এক জায়গায় জড়ো করলাম। এবার কতগুলো আম হলো তাহলে হিসাব করে বের করো। তার মানে যোগ হলো, এক্ষেত্রে যোগ হবে 5, 2 7, 7 আর 1 8, 8 4 12, আর 5 17, হাতে 1। এই একটা তোমরা এই বাঁদিকের ঘরে মাথার উপরে গোল দিয়ে লিখে নাও। তাহলে হাতে 1, 1 আর 1 2, 3 4 5। আর একবার দেখে নিই। 5 2 7, 7 আর 1 8, 4 12 আর 5 17, হাতে 1। এই যে 1 আমরা বাঁদিকের ঘরে মাথার উপরে লিখে নিয়েছি গোল চিহ্ন দিয়ে। 1 আর 1 2, 3 4 5, 577। তাহলে উত্তর কি হলো? মোট
577টি আম ফলেছে। তাহলে বুঝতে পারলে যে আমরা বলেছি যে 5টি গাছের আমের সংখ্যা এখানে বলা আছে, 5টি গাছে কি পরিমাণ আম ফলেছে সেটা আমরা বলে দিয়েছি। এখন মোট সব আম মিলে মোট কতগুলো আম ফলেছে, তাহলে আমের সংখ্যা বেড়ে যাবে। মোট আম বের করতে গেলে 5টা গাছের আম একসঙ্গে জড়ো করলে আমের সংখ্যা বেড়ে যাবে, তাই এখানে যোগ হলো। কারণ আমরা আগেই বলেছি যে বেড়ে যাওয়া মানেই হচ্ছে যোগ বা যুক্ত হওয়া। তাহলে আমরা যোগ করলাম, যোগ করলে আমরা দেখলাম বাগানে মোট 577টি আম ফলেছে। যাক, এইটুকু হলো প্রশ্ন। এবার পরের প্রশ্নটা দেখো। তোমাদের 2 বোনের জন্য লিখে ফেলো, তোমাদের 2 বোনের জন্য বাবা যথাক্রমে, এই যথাক্রমে কথাটার মানে হচ্ছে পর পর, মানে 2 বোন তো, 2 বোনের কথাটা পর পর আসছে। প্রথম বোনের জন্য ধরো 5 মিটার, তোমরা 2 বোন মানে বোন আর দিদি, তাহলে 2 বোনের জন্য বাবা যথাক্রমে 5 মিটার ও 7 মিটার। পাঁচ মিটার ও 7 মিটার ফিতা কিনে এনেছেন। বাবা মোট কত মিটার ফিতা কিনে এনেছেন? বাবা মোট কত মিটার ফিতা কিনে এনেছেন? দেখো, আমি বলেছিলাম যে যথাক্রমে মানেটা আছে পর পর। তোমাদের 2 বোনের জন্য বাবা ফিতা কিনে এনেছেন, তার মানে 2 বোন মানে বোন আর দিদি ধরো, তাহলে বোনের জন্য প্রথম 5 মিটার বোনের জন্য ও দিদির জন্য 7 মিটার। তাই এই কথাটা যথাক্রমের কথা মানে হচ্ছে পর পর, এক বোনের জন্য আর দিদির জন্য। বোন আর দিদি মিলে 2 বোন, তাহলে প্রথম জনের জন্য আর পরের জনের জন্য। তোমাদের 2 বোনের জন্য বাবা যথাক্রমে 5 মিটার ও 7 মিটার ফিতা কিনে এনেছেন। একজনের জন্য 5 মিটার আর একজনের জন্য 7 মিটার, তাই যথাক্রমে। বাবা মোট কত মিটার ফিতা কিনে এনেছেন? তাহলে 2 বোনের জন্য 5 মিটার আর 7 মিটার ফিতা, এটা মোট মানে একসঙ্গে করলে কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। তার মানে এখানে যোগ হবে, ফিতার পরিমাণটা বাড়বে বা ফিতার দৈর্ঘ্য বাড়বে। কারণ 5 মিটার আর 7 মিটার মিলে কত মিটার হয়? 2 বোনের জন্য ফিতা এনেছে 5 মিটার আর 7 মিটার, তাহলে এই 5 মিটার ফিতা আর 7 মিটার ফিতাকে একসঙ্গে করলে কত মিটার হবে? তাহলে বেড়ে যাবে, কারণ কমবে তো না। 2 বোনের ফিতা একসঙ্গে করলে সেটা কমবে না, বাড়বে। বাড়বে মানেই
যোগ হবে এক্ষেত্রে। তাহলে কি হবে, 5 মিটার আর 7 মিটার। মিটারে বারবার মিটার না লিখে মিটারের তলায় ডট দিয়ে দাও। দেখো এই যে আমি মিটারের নিচে কেমন ডট দিয়েছি, 5 মিটার আর 7 মিটার। মিটার লিখলেও ক্ষতি নেই, কিন্তু আমি মিটার বারবারই মিটার লিখলাম না, না লিখে এরকম দুটো কমার মতো অথবা এরকম দুটো দাগ দেওয়া যায়, তাও হবে। এই যে, তো আমি এটা মুছে দিচ্ছি, এটা দরকার নাই। 5 মিটার আর 7 মিটার যোগ করলে 12 মিটার। তাহলে উত্তর হবে বাবা মোট 12 মিটার ফিতা কিনে এনেছেন। বাবা মোট 12 মিটার ফিতা কিনে এনেছেন। বুঝতে পেরেছো? কারণ ফিতার পরিমাণ বেড়ে গেল তাই যোগ হলো। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন দেই। প্রশ্ন, তুমি প্রথমে 50 পা হেঁটে গেলে। তুমি প্রথমে 50 পা হেঁটে গেলে। তারপর আরো 40 পা হেঁটে গেলে। তুমি মোট কত পা হেঁটে গেলে? তুমি মোট কত পা হেঁটে গেলে? দেখো, প্রথমে কত পা হেঁটে গেলে? 50 পা। তারপর আরো কত পা হেঁটে গেলে? 40 পা। তাহলে এই দুবারে মোট কত পা হেঁটে গেলে? বেশি হাঁটলে না কম হাঁটলে? বেশি হাঁটলে। তার মানে এখানে বেড়ে গেল। প্রথমে 50 পা হেঁটে গেলে, পরে আবার 40 পা হেঁটে গেলে। তাহলে এই যে হাঁটার পরিমাণটা বেড়ে গেল, কতবার পা ফেললে সেই পা ফেলার সংখ্যাটা বেড়ে গেল। প্রথমে 50 পা, তারপরে আরো 40 পা। এই যে বেশি হলো মানে বেড়ে গেল, তার মানেই যোগ হবে। তাহলে 50 পা হাঁটলে পরে আরো 40 পা হাঁটলে, তাহলে হলো 90 পা। তাহলে উত্তর কি হবে? প্রশ্নটা ছিল শেষটুকু দেখো, তুমি মোট কত পা হেঁটে গেলে। তো তুমি যখন উত্তর লিখবে তখন আর তুমি লিখবে না, লিখবে আমি। তুমিটা হবে আমি। ঠিক আছে? ছিল তুমি মোট কত পা হেঁটে গেলে। এই দেখো, প্রশ্নর শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তো শেষটুকু ভালো করে পড়ো। তুমি মোট কত পা হেঁটে গেলে, তুমিটা হয়ে যাবে আমি। আমি মোট 90 পা হেঁটে গেলাম। এখানে হবে গেলাম, হেঁটে গেলাম। হয়েছে? আর একটা প্রশ্ন দিচ্ছি তাহলে। প্রশ্ন
লেখো তোমাদের গ্রামে 4,732 জন লোক বাস করে। সব মিলে, ছোট বড় মিলে তোমাদের গ্রামে 4,732 জন লোক বাস করে। দেখো, একক 2 হচ্ছে এককের ঘরে, একক, দশক, শতক, হাজার, 4,000-এর ঘরে। তাহলে 4,732 জন লোক বাস করে। গ্রামে আরো 1,368 জন লোক চলে এলো। 1,368 বা 1,368 জন লোক চলে এলো। গ্রামে এখন কতজন লোক হলো? গ্রামে এখন কতজন লোক হলো? তাহলে দেখো, প্রথমে ছিল 4,732 জন লোক তোমাদের গ্রামে। এবার ভিন্ন কোনো জায়গা থেকে আরো 1,368 জন লোক চলে এলো। ছিল 4,732 জন, আরো চলে এলো 1,368 জন। তাহলে লোক বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। ছিল 4,732 জন, তো গ্রামে আরো 1,368 জন লোক চলে এলো। আরো যখন চলে এলো, তার মানে লোক সংখ্যা বেড়ে গেল, কমবে তো না, বাড়লো আরো, কারণ লোক তো চলে এলো আরো বেশি। তাহলে ক্ষেত্রে বেড়ে গেল মানে যোগ হবে। আর প্রত্যেকটা লাইন দেখো সোজা করে লিখবে। 2-এর নিচে 8, 3-এর নিচে 6, 7-এর নিচে 3, 4-এর নিচে 1, লাইন সোজা করে লিখবে। আর ডান দিক, এই যে ডান দিক 2 আর 8, এই ডান দিক সবসময় লেভেল হবে। এবার যোগ করো। তাহলে 8 আর 2-এ 10, হাতে 1, এই বাদিকের ঘরে ঠিক মাথার উপরে গোল দিয়ে রাখো। 3 আর 1-এ 4, 6 10, আবার 1 হাতে বাদিকের ঘরে গোল দিয়ে দাও। 7 আর 1-এ 8, আর 3-এ 11, হাতে 1 বাদিকের ঘরে গোল দিয়ে দাও মাথার উপরে। 4 1-এ 5, 1-এ 6, একবার মিলিয়ে নাও। 8 আর 2-এ 10, হাতে 1, 3 আর 1-এ 4, 6 10, হাতে 1, 7 আর 1-এ 8, আর 3-এ 11, হাতে 1, 4 1-এ 5, 4 1-এ 6। তাহলে উত্তর, গ্রামে এখন 6,100 জন, 100, একক, দশক, শতক, হাজার। তাহলে গ্রামে এখন এইভাবে উত্তর লিখবে। দেখো শেষটুকু আছে কি, প্রশ্নের শেষটুকু দেখো, গ্রামে এখন কতজন লোক হলো? তাহলে গ্রামে এখন কতজন মানে এই যেটা হলো যোগ করে সেইটা, 6,100 জন লোক হলো। আচ্ছা, আমরা তাহলে আর একটা প্রশ্নে যাই। তোমার পকেটে 90 টাকা আছে। দেখো, তোমার পকেটে 90 টাকা আছে।
তোমার দাদার পকেটে তোমার দাদার পকেটে তোমার চেয়ে, ভালো করে দেখো প্রশ্নটা, লিখে নাও। তোমার দাদার পকেটে তোমার চেয়ে 5 টাকা বেশি আছে। দেখো আগের যা প্রশ্ন দিয়েছি তার থেকে এটা একটু আলাদা, মানে তোমাকে ভালো করে একটু বুঝে নিতে হবে। তোমার পকেটে 90 টাকা আছে, তোমার দাদার পকেটে তোমার চেয়ে 5 টাকা বেশি আছে। এটা একটু ভালো করে লিখে দেই। বেশ, দুজনের পকেটে মোট কত টাকা আছে? এবার দেখো শেষ ফিনিশিং, দেখো প্রশ্নের ফিনিশিং কি দিচ্ছি আমি। দুজনের পকেটে মোট, মানে দুজনের পকেট মিলে দুজনের পকেটে মোট কত টাকা আছে, মোট কত টাকা আছে। প্রশ্নটা দেখো ভালো করে, মন দিয়ে প্রশ্নটা শোনো আরো। এই যে তোমার পকেটে 90 টাকা আছে, তোমার দাদার পকেটে তোমার চেয়ে 5 টাকা বেশি আছে, দুজনের পকেটে মোট কত টাকা আছে। আচ্ছা একটা জিনিস বলো তো, প্রথমে বলো তোমার পকেটে কত টাকা আছে? 90 টাকা। তোমার দাদার পকেটে তোমার চেয়ে 5 টাকা বেশি আছে, তাহলে তোমার দাদার পকেটে কত টাকা আছে সেটা জানতে হবে আগে। বলো, তোমার কাছে 90 টাকা আছে, তোমার চেয়ে 5 টাকা বেশি আছে দাদার পকেটে, তাহলে দাদার পকেটে কত আছে? 90 টাকার থেকেও 5 টাকা বেশি। তোমার পকেটে আছে 90 টাকা, দাদার পকেটে আছে তোমার থেকে 5 টাকা বেশি, তাহলে 90 টাকার থেকে 5 টাকা বেশি কি হবে? 90 টাকার থেকে 5 টাকা বেশি কত টাকা হয়? কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে দাদার পকেটে আছে, আগে দাদার পকেটে কত আছে জানতে হবে। দাদার পকেটে আছে কত টাকা? 90 টাকার থেকেও 5 টাকা বেশি। এটা আমি একটু এইভাবে লিখি, লম্বা করে সরলের মতো সাজিয়ে। দেখো 90 থেকে 5 টাকা বেশি, তার মানে যোগ হবে। 90 এর থেকে 5 টাকা বেশি, বেশি মানে বাড়বে, তার মানে হলো 95 টাকা, তাই তো? তাহলে দেখো ঠিকই বলেছি, তোমার আছে 90 টাকা আর দাদার পকেটে আছে তোমার থেকে 5 টাকা বেশি, তাহলে 90 আর 5 কত হয়? 95 টাকা। তাহলে দাদার পকেটে 5 টাকা বেশিই হলো। এখন 90 এর থেকে 5 টাকা বেশি, মানে 90 এর সাথে 5 যোগ হবে, কারণ বেড়ে যাবে, দাদার পকেটে টাকাটা বেড়ে যাবে, তোমার থেকে 5 টাকা বেশি, 90 থেকে 5 টাকা বেশি, 90 আর 5 মিলে দাদার পকেটে আছে, তাহলে 90 আর 5 মিলে কি হবে? যোগ হবে, কারণ এখানে বেড়ে যাবে, দাদার পকেটে 5 টাকা বেশি আছে, মানে 5 টাকা তোমার থেকে 5 টাকা বাড়বে, তাই বেড়ে হলো 95 টাকা। এইবার দুজনের পকেটে কত টাকা আছে? আবার তাহলে দেখো তোমার পকেটে আছে 90 টাকা আর দাদার পকেটে হলো 95 টাকা। এখন এই দুজনের পকেটে কত টাকা আছে? এখানেও টাকার পরিমাণটা বেড়ে যাবে দুজনের টাকা একসঙ্গে করলে,
তাহলে যোগ হবে 5 9 আর 9 18, 185 টাকা। উত্তর দুজনের পকেটে মোট 185 টাকা আছে। টাকা আছে। আবার এই জায়গাটা ভালো করে বুঝে নাও। তোমার পকেটে আছে 90 টাকা, দাদার পকেটে আছে তোমার চেয়ে 5 টাকা বেশি। তাহলে দাদার পকেটের টাকাটা আগে বের করে নিতে হবে। দাদার পকেটে কত আছে? তোমার থেকে 5 টাকা বেশি, 90 এর থেকে 5 টাকা বেশি, তার মানে যোগ হলো, যোগ হয়ে 95 টাকা হলো। এবার দাদার পকেটের টাকা তোমার পকেটের টাকা মিলে কত টাকা হয় সেটাও যোগ হলো, কারণ বেড়ে যাবে টাকাটা, টাকার পরিমাণটা বাড়বে, তাই যোগ করলে হয় 185 টাকা। দুজনের পকেটে মোট 185 টাকা আছে। এখানে আমরা দুটো যোগ করলাম, তার মানে দুবারে যোগ হলো। প্রথমে দাদার পকেটের টাকা বের করে নিয়েছি, তারপরে দুজনের মোট টাকা বের করেছি। তাহলে দাদার পকেটের টাকাটা বের করতে গিয়েও যোগ হলো, কারণ ওখানে বেড়ে গেল। আর দুজনের টাকা বের করতে গিয়েও, মোট টাকা বের করতে গিয়েও যোগ হলো, কারণ টাকার পরিমাণটা বেড়ে গেল। আচ্ছা, তাহলে এইটা হলো। এবার একটু ভিন্ন প্রশ্ন দেই, দেখি এই যোগ সম্বন্ধেই প্রশ্ন। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। শূন্যস্থানে বানানটা দেখো, তালবস্যয় দীর্ঘ, দন্তন্য জফলা, দন্তস্বয় থয়। দেখো কেমন করে একটু সংক্ষেপে লিখেছি। দন্তস্ব থয় আকার, দন্তন্য একার। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। এই যে 5 0 7, এখানে একটা অঙ্ক বসবে, কি হবে সেটা তোমাকে লিখতে হবে। 1 9 ড্যাশ 7 ড্যাশ 6 3 8। আচ্ছা, যোগ করলে হবে, যোগফলটা বসিয়ে দিই। ধরো এখানে 9, এটা ড্যাশ, এটা 0, এটা 3। কি হবে দেখো, ডান দিকে, আমরা ডান দিক থেকে যোগ করি। ডান দিকের লাইনে কি কি আছে? 8 আর 7, আর উপরের ঘর ফাঁকা, একটা অঙ্ক নাই। এখানে কি অঙ্ক বসলে এখানে আমরা 3 পাবো? দেখো 8 আর 7 মিলে কত হয়? 15। তাহলে 15। এখানে আর একটা অঙ্ক আছে, সেটা কি হলে আমরা 15-র পরে এমন কোনো সংখ্যা কি হবে যে আমরা ডান দিকের অঙ্কটা 3 পাবো? দেখি, 8 আর 7 15, 16 17 18 19 20 21 22 23। দেখো 15-র পরে যদি 23 হয় তাহলে আমরা 3 পাবো। 8 আর 7 15, 8 আর 7 মিলে 15। তাহলে 15-র পরে কি সংখ্যা আছে যার ডান দিকের অঙ্কটা 3? 23।
কারণ 15, 18, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 23 হলে আমরা 3 পাচ্ছি। তাহলে এখানে কত হলে 23 হবে? 8 আর 7 15 আর 8 এ 23, এটা 8। 8 বসালে আমরা 23 পাবো। তো 23 মানে 3 বসলো, হাতে 2, এই বাদিকের ঘরে মাথার উপরে গোল চিহ্ন দিয়ে 2 লেখা। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি 7 আর 2 9, 2 আর 7 মিলে 9 আর 3 এ 12। তাহলে 12-র পরে এমন একটা সংখ্যা দেখো যার ডান দিকে শূন্য হয়। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 হলে আমরা শূন্য পাবো। ঠিক আছে? তাহলে তার মানে আমরা এই যে 7 আর 2 9 আর 3 12, 12-র পরে এমন একটা সংখ্যা বসবে, মানে যাতে আমরা কমপক্ষে 12-র পরে আমরা 20 হলে শূন্য পাবো। মানে কমপক্ষে সংখ্যাটা ধরতে হবে, বেশি যাবে না। কারণ এখানে এক অঙ্কের সংখ্যা বসবে। 7 আর 2 9 আর 3 12। 12-র পরে যদি 8 হয় তাহলে 12 আর 8 20 হয়। তাহলে এখানে 8 বসলো, 20 হলে শূন্য পাচ্ছি, হাতে 2, আবার 2 এদিকে চলে এলো বাদিকের ঘরে, গোল দিয়ে লিখুন। এবার 2 0 যোগ করে 2, 9 আর 2 11, 11 আর 6 17। দেখো 17 7 বসলো এখানে, হাতে 1, আবার 1 এখানে বাদিকের ঘরে নিয়ে যাও। তাহলে 5 আর 1 6 আর 1 7, 5 আর 1 6 আর 1 7 হলো। কি হলে 9 হবে? কি হলে 9 হবে? 2। 5-এর পরে কি হলে 9 হয়? 5-এর সাথে কি যোগ করলে 9 হয়? 2। তাহলে এখানে 2 বসবে। তাহলে এই হলো যোগফল। আর একটা দিচ্ছি দেখো, 6 9 ড্যাশ ড্যাশ 7, এখানে 9 যোগ। দেখো প্রথমে 3 অঙ্কের সংখ্যা, তারপরে 2 অঙ্কের সংখ্যা, তারপরে 1 অঙ্কের সংখ্যা। যোগফলটা হবে এখানে 6, এখানে 8, এখানে ড্যাশ। কি হবে সেটা বসাবে। দেখো 9 আর সাথে 16, তো 16-তে 6 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আর আমাদের এখানে কোনো অঙ্ক দরকার আছে? নাই। তাহলে এটা শূন্য, কারণ 9 এর সাথে 16 এমনিতেই হয়। 16 আর 0 যোগ করে 16ই থাকে। হাতে 1, 1 এখানে বাদিকের ঘরে চলে গেল। 9 আর 1 10। 10-এর পরে 8 পেতে গেলে সেই সংখ্যাটা হবে 18। তাহলে 10 আর কত হলে 18 হয়? 8। হাতে 1, বাদিকের ঘরে চলে গেল। 6 আর 1 7। আবার একটু বলছি, এটা দেখো 9 আর সাথে 16। তাহলে 16 আমরা এই দুটো যোগ করি 16 পাচ্ছি। এখানে আবার যোগফলের নিচে 6 আছে। তাহলে আমি যদি এটা 0 বসাই তাহলে 16 আর 0 যোগ করে 16ই থাকে। তাহলে 16 6 হাতে 1, 1 বাদিকের ঘরে চলে গেল। 9 আর 1 10। 10-এর পরে এমন একটা সংখ্যা যার এককের অঙ্ক 8 হবে। 10-এর পরে 18 হলেই 8 হয়। 10 আর কত হলে 18 হবে? 8 হলে। 10 আর 8 18, তো এখানে 8 বসবে। 1 6 আর 1 7। আমরা এবার
আর একটা অঙ্কে যাই, একটু অন্যরকম অঙ্ক। প্রশ্ন দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত অঙ্কের সংখ্যা হবে? কত অঙ্কের সংখ্যা হবে? প্রশ্নটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে যোগের কথা বলেই দেওয়া হয়েছে, মানে যোগ করতে হবে। এই যে বলা আছে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত অঙ্কের সংখ্যা হবে। যোগ করার কথা এখানে বলেই দিয়েছে। তুমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টে 9, এটাই 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1, কারণ 0 তো হতে পারে না, 0 তো আর 1 অঙ্কের সংখ্যা নয়। 1 অঙ্কের সংখ্যা 1 অপেক্ষা ছোট হতে পারে না। আমরা আগেই বলেছি 1 অঙ্কের সংখ্যা 1 অপেক্ষা ছোট হতে পারে না। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 1-এর থেকে তো ছোট হবে না। এবার যোগ করলে, কারণ যোগ করার কথা বলেই দিয়েছি, তাহলে যোগ করো। 9-এর 10, হাতে থাকলো 1, বাদিকের ঘরে চলে গেল উপরে, মাথার উপরে। 9-এর 10, আবার হাতের 1 বাদিকে মাথার উপরে। 9-এর 10, আবার হাতের 1 বাদিকে মাথার উপরে। 9-এর 10। দেখো তো গুণে কয় অঙ্কের সংখ্যা হয়? 1, 1, 2, 3, 4, 5। দেখো তাহলে এটা হলো 1-এর পরে 4টে 0, মানে 5 অঙ্ক হয়ে গেল এখানে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল 4টে 9, তার সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 5 অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এইটাই 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে উত্তর হবে যোগফল 5 অঙ্কের সংখ্যা হবে এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে একবারে লেখো, যোগফল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। যোগফল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। বুঝতে পারলে তো? কারণ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল 4টে 9, তার সঙ্গে 1 যোগ করলাম, মানে পরের সংখ্যা বের করলাম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা 1 যোগ করে পেয়ে গেলাম পরের সংখ্যা, কারণ কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাই। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পরের সংখ্যা পাবো। তাহলে পরের সংখ্যা পেলাম 5 অঙ্কের সংখ্যা, 1-এর পরে 4টে 0। তাহলে এটাই তো 5 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে। এর থেকে তো 5 অঙ্কের ছোট সংখ্যা নাই। ঠিক আছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাবো। পরের সংখ্যাটা 5 অঙ্কের সংখ্যা পেলাম। তাহলে এই 5 অঙ্কের সংখ্যাটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে যোগফল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। বন্ধুরা, আজকে আমরা যোগ সম্বন্ধে কিছু
জিনিস শিখলাম, তোমরাও শিখলে। তাহলে আমি বলেছি যে যখন বেড়ে যাবে, পরিমাণটা বেশি হবে, তখন আমরা সেটা যোগ করে বের করি, মানে সেক্ষেত্রে যোগ হয়। যোগ মানেই বেড়ে যাওয়া বা যুক্ত হওয়া, ঠিক আছে? যখনই দেখবে যে পরিমাণটা, সংখ্যার পরিমাণ বা জিনিসের পরিমাণ বা কোনো কিছুর পরিমাণ বেড়ে গেলেই তোমাকে যোগ করতে হবে। বেড়ে যাওয়া মানেই যোগ হওয়া। তাহলে বন্ধুরা, আজ এখানেই থাক। ধন্যবাদ।